হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ লেকচার ইন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে নিয়মিত বিএসসি ম্যাথামেটিক্স অনার্স বা মেজরের বিভিন্ন টপিকের উপর ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ইউনিভার্সিটিতে, সেটা ক্যালকাটা বা কল্যাণী বা বর্ধমান, ডাব্লিউবিএসইউ বা বিদ্যাসাগর, যে কোনো ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর বা অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমাদের চ্যানেল খুবই হেল্পফুল। বায়োম্যাথে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে লজিস্টিক গ্রোথ মডেল। ঠিক আছে, লজিস্টিক গ্রোথ মডেলের আজকে আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে নিউমেরিক্যাল কিছু প্রবলেম সলভ করে দিচ্ছি। লজিস্টিক গ্রোথ মডেল রিলেটেড কিছু প্রবলেম গুলো দেখ, যেমন ধর এর জন্য কি কি ফর্মুলা আমাদের মেনলি জানতে হবে। ঠিক আছে, আগের দিন থিওরিটিক্যালি আমি বলেছি, সেই থিওরি থেকে কোন কোন ফর্মুলা গুলো লাগবে সেটা একবার দেখে নে। তারপর আমি জাস্ট নিউমেরিক্যাল প্রবলেম গুলো স্টার্ট করছি। যেমন ধর আগের দিন আমরা কয়েকটা টার্ম সম্পর্কে জেনেছিলাম। ম্যালথাস মডেল পড়ার সময় কিছু টার্ম এক্সটেন্ড মানে সেগুলো জানা ছিল, যেমন ইন্ট্রিনসিক গ্রোথ রেট বা নিট গ্রোথ রেট ছিল। তারপর যেমন ধর ছিল হচ্ছে পপুলেশন সাইজ অ্যাট এনি টাইম টি, এরকম ধরনের কথাগুলো ছিল। সেটা ম্যালথাস মডেলেও ছিল, লজিস্টিক মডেলেও ছিল। লজিস্টিক মডেলের এক্সট্রা যেটা এসছে সেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। ক্যারিং ক্যাপাসিটি ব্যাপারটা এক্সট্রা এসছে। ঠিক আছে, তো এই ক্যারিং ক্যাপাসিটিটা কি ছিল সেটাকে কে দিয়ে ডিনোট করতাম। ক্যারিং ক্যাপাসিটি মানে হচ্ছে কোনো একটা পপুলেশনের ম্যাক্সিমাম যতটা পপুলেশন সাইজ সেটা ধারণ করতে পারে, ক্যারি করতে পারে, সেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, যার থেকে বেশি হয়ে গেলে তোর রিসোর্সের যে যোগানটা সেটা দিতে পারবে না, সেটাই হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করেছিলাম। তো এই যে টার্ম গুলো রয়েছে, এই টার্ম গুলোর উপর ডিপেন্ড করে যে ফর্মুলাটা আমরা জেনারেট করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল লজিস্টিক গ্রোথ মডেলের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা লেখা হয়েছিল, এবং তারপরে সেটাকে সলভ করে অ্যাট এনি টাইম টি পপুলেশন সাইজটা ইন জেনারেল বের করা হয়েছিল। তারপর কি, তারপর আমাদের এখান থেকে বলেছিলাম যে ম্যালথাস মডেল কখন লজিস্টিক মডেলের মতো আচরণ করবে, বা এরকম টাইপের লজিস্টিকটা কখন ম্যালথাসের মতো আচরণ করবে, সেই কোয়েশ্চেনটা ছিল ওখানে। এখানে দেখ, আমি জাস্ট ফর্মুলা গুলো লিখে দিই একবার, তাতে অঙ্ক করতে সুবিধা হবে। এই ধরনের সিলেট, এটা হচ্ছে পপুলেশন সাইজ অ্যাট এনি টাইম টি। তার মানে এক্স জিরো যদি বলি, এক্স নট মানে হচ্ছে এক্স অ্যাট টি ইকুয়ালস টু জিরো, সেটা হচ্ছে ইনিশিয়াল পপুলেশন সাইজ। স্যার ওই এক্সটিটায় পপুলেশন সাইজ আর এনি টাইম টি কথাটাকে লিখতে হবে। তারপরে নেক্সট যেটা সেটা হচ্ছে ধর, আমি আর দিয়ে লিখেছিলাম না আলফা দিয়ে লিখেছিলাম। ইন্ট্রিনসিক গ্রোথ রেটটাকে আমি ওখানে আর লিখেছিলাম না আলফা লিখেছিলাম আগের দিন? আরই বোধহয় লিখেছিলাম, তাই তো? এটা হচ্ছে ইন্ট্রিনসিক অনিট গ্রোথ রেট। তারপরে কি ছিল? তারপরে ছিল হচ্ছে আর ইকুয়াল টু ইন্ট্রিনসিক গ্রোথ রেট ছিল এক্স জিরো ইকুয়ালস টু এক্স at টাইম টি ইকুয়ালস টু জিরো, সেটা হচ্ছে ইনিশিয়াল পপুলেশন সাইজ। এইবারে আমরা যেটা তোর ইয়েটা জেনারেট করেছিলাম সেটা হচ্ছে তারপরে ক্যারিং ক্যাপাসিটি, কে ইকুয়ালস টু ক্যারিং ক্যাপাসিটি। এবার আমরা লিখেছিলাম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ লজিস্টিক মডেল।
ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ লজিস্টিক মডেলটা কি ছিল না ডিএক্স ডিটি equals to rx into 1 minus x by k, rx into 1 minus x by k এটা ছিল, এটা থাকার পর এটা ছিল আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দি লজিস্টিক মডেল, যেখানে অবভিয়াসলি ইনিশিয়াল যে পপুলেশন সাইজ x at t equals to 0 সেটা ছিল হচ্ছে x নট বা x0। এবার একটা কথা আমরা এখান থেকে জেনে রাখবো, সেটা হচ্ছে instantaneous growth rate equals to সেটা হচ্ছে dx dt। এই জিনিসটা নতুন পেলে, এই জিনিসটা কিন্তু আগের দিন বলা ছিল না। at t equals to t0 dx dt at t equals to t equals to 0 dx dt at t equals to 0, অর্থাৎ তার প্রাথমিকভাবে যে টাইমটা সেই যেখান থেকে স্টার্ট করছি সেই স্টার্টিং পয়েন্টে গ্রোথ রেটটা কি ছিল সেটা হচ্ছে, তার মানে t equals to 0 মানে কি x equals to, তাহলে সেক্ষেত্রে x0, t equals to 0 মিন্স কি দাঁড়াচ্ছে x equal to x0, কারণ এখানে লেখা আছে x at t equals to 0, x টা হচ্ছে x0। তাহলে এখানে যদি তোরা x এর জায়গায় x0 বসিয়ে দিস, x এর জায়গায় যদি x0 বসিয়ে দিস তাহলে কিন্তু একটা এই dx dt এর ভ্যালুটা পেয়ে যাচ্ছিস। তাহলে r টা rই থাকবে, x টা হয়ে গেল x0 into 1 minus x0 by k। দিস ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস গ্রোথ রেট, এবং এই জিনিসটা অঙ্ক করতে গিয়ে আমরা পাবো বলেই আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? পরীক্ষায় যখন কোয়েশ্চেন দেখবি তখন কোনো রকম নতুন কোনো টার্ম তোরা পাবি না, কারণ কোয়েশ্চেন যা ঘাটার আমি কেটে নিয়েই দেখছি যে কোনটা কি এক্সট্রা আছে না আছে। ঠিক আছে, যেমন এটা বলা ছিল না, এটা আমি বলে দিলাম জিনিসটা কি। এইবার দেখ, আরেকটা জিনিস আমি বলছি যেটা, সেটা হচ্ছে, এটা তো হলো আগের দিন এটাকে সলভ করেছিলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করে আমরা কি সলিউশন পেয়েছিলাম, সেটা হচ্ছে টা পেয়েছিলাম। টা কি রকম আকারে পেয়েছিলাম, এটা পেয়েছিলাম হচ্ছে, এটার একটা ফর্মুলা xt equals to kx0 divided by x0 plus k minus x0 into e to the power minus rt। এই ফর্মুলাটা পেয়েছিলাম। এটা হচ্ছে অঙ্ক করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মুখস্থ রাখতেই হবে। এটা মুখস্থ না থাকলে লজিস্টিকের অঙ্ক করাই যাবে না, ঠিক আছে? প্রায় প্রতি কটা অঙ্কেই এই ফর্মুলাটা ইউজ হবে, কারণ আমাদের এটা যদি ইউজ না করি সেক্ষেত্রে আমাদের প্রথম থেকে একদম ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে স্টার্ট করে এইটা জেনারেট করে তারপর করতে হবে। এটা জেনারেট করাটা কিন্তু যথেষ্ট খাটনির কাজ ছিল, ঠিক আছে? তাই আমরা যদি এটাকে অ্যাজ এ ফর্মুলা হিসেবে ধরে নিই তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি সুবিধা হয়ে যাবে, সহজ হয়ে যাবে, কম খাটনিতে কম সময়ে হয়ে যাবে ছোটোর মধ্যে। আর এটাকে যদি মনে না রাখতে পারি তাহলে ওই dx dt ইকুয়ালস টু জেনারেল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা থেকে সলিউশন বের করে ওটাকে জেনারেট করে তবে অ্যান্সার বার করতে হবে, তার থেকে ওটা মনে রাখাই ভালো, ঠিক আছে? যদি না কোয়েশ্চেনে চাই যে এটা সলিউশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন লেখো, লিখে সলিউশন বের করো তারপর অঙ্কটা করো, এরকম যদি না বলা থাকে তাহলে আমরা এটা মনে রেখেই করে দেবো। আরেকটা কি জানতে হবে লাস্ট, সেটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশনের ফর্মুলাটা আমাদের জেনে রাখতে হবে। The logistic curve has a point of inflection at x equals to k by 2, যখন ক্যারিং ক্যাপাসিটির অর্ধেক x এর ভ্যালুটা, পপুলেশন সাইজটা যদি ক্যারিং ক্যাপাসিটির অর্ধেক হয়
কি এটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, তার আবার হাফ যদি হয় তখন সেক্ষেত্রে লজিস্টিক কার্ভে একটা তোর পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে, পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে যেটা তখন কার্ভের নেচারটা সিগময়েড টাইপের হয়, এরকম টাইপের কার্ভটা হয় এবং এরকম জায়গায় একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে। ঠিক আছে, কার্ভটা আমি লিখে দেখাচ্ছি আরেকবার। দেখ ধরেন, তার মানে এই যে উপরে সলিউশনটা, সেখানে যদি এক্স ইকুয়াল টু কে বাই টু বসাই তাহলে কি পাচ্ছি দেখ। দেয়ার ফোর এক্স এর ভ্যালুটা হচ্ছে কে বাই টু, তাহলে দেয়ার ফোর ফ্রম অ্যাভাব স্যার পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে আরেকবার বলুন। পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, যেমন ধর সেটা হচ্ছে ধর এরকম টাইপের একটা রয়েছে, এদিকে একটা ব্রাঞ্চ, এদিকে একটা ব্রাঞ্চ, এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, এরকম যদি থাকে সেক্ষেত্রে যে পয়েন্টের একদিকে ফাংশনটা ধর ইনক্রিজিং আর একদিকে ডিক্রিজিং, সেরকম ক্ষেত্রে সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন, সেটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারের ইয়ের জিনিস, সেটা হচ্ছে মানে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের পোর্শনের থাকে এটা, তো সেটাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয়। ঠিক আছে, একদিকটা ইনক্রিজিং ধর একদিকটা ডিক্রিজিং, এটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এবং এক্ষেত্রে আমরা যদি ম্যাথমেটিক্যালি বিচার করি তাহলে সেটা কি করে পাবো না, প্রথমে ডিএক্স ডিটি থাকবে, সেখান থেকে ধর ডিএক্স ডি টু এক্স ডিটি টু বার করবো, সেটা ডি টু এক্স ডিটি টুটা দেখবো হচ্ছে জিরো বেরোচ্ছে, ডি টু এক্স ডিটি টুটা জিরো বেরোবে, বাট ডি থ্রি এক্স ডি থ্রি থিটা ডিটি থ্রি সেটা নন জিরো বেরোবে। ডিএক্স ডিটি যাই থাকুক না কেন, ডি টু এক্সটা এটা জিরো বেরোবে আর এটা নন জিরো বেরোবে, তখন বুঝতে পারবো যে যে পয়েন্টের জন্য এই ঘটনাটা ঘটছে, যে পয়েন্টের জন্য এই ঘটনাটা ঘটছে সেই পয়েন্টে হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন রয়েছে। ঠিক আছে, এবং সেটা এখানে কি করে পাবো, এই যে এক্স ইকুয়াল টু কে বাই টু তে বলছি পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে, তো সেই কে বাই টু তে কেন আছে সেটা আগের বার কোয়েশ্চেনটা এসেছিল। ঠিক আছে, আগের বার কোয়েশ্চেনটা এসেছিল এবং আগের বার ডিটেলসে করানোও ছিল সেটা, সেটা পরীক্ষাতেও এসেছিল। এক্স ইকুয়াল টু কে বাই টু তে পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে, তো সেটা যদি আমি এখন এক্স এর জায়গায় কে বাই টু বসিয়ে দিই, এই যে কে বাই টু ভ্যালুটা সেটা যদি এক্স এর জায়গায় বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমরা ধরুন জিনিসটা পেয়ে যাবো। তাহলে এখানে লেট when t equals to t0, হ্যালো, বললাম ফ্রম অ্যাভব বললে যে তারপর আচ্ছা ফ্রম অ্যাবভটা কেটে দেন, কোথায় গেল, তাহলে দেয়ার ফোর এইবার ফ্রম অ্যাবভ লিখ, এবার উপরেরটা থেকে আমরা তাহলে কি পাচ্ছি, এখানে টি এর জায়গায় টি জিরো বসা আর এক্স এর জায়গায় কে বাই টু বসা, এক্স জিরোটাকে চেঞ্জ করিস না, তাহলে কে বাই টু, ক্যালকুলেশনটা ঠিক করে কর এবার, এক্স টি মানে কে বাই টু, আর কে এক্স জিরো, কে এক্স জিরো মানে কে এক্স জিরোই ডিভাইডেড বাই এক্স জিরো প্লাস কে মাইনাস এক্স জিরো, এক্স জিরো প্লাস কে মাইনাস এক্স জিরো, সেটাকে চেঞ্জ করা যাবে না, এক্স জিরোর জায়গায় কে বাই টু বসাতে পারছি না, টি টু দি পাওয়ার মাইনাস আর টি জিরো, এখান থেকে টি জিরোটা বার করে বলে আমাকে কত হবে, টি জিরোটা বার করবি, অনলি টি জিরো, এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কে আর কে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অর তাহলে স্যার এক্স জিরো, এক্সামে কোনটা এসছে বললেন? আগের বার এসেছিল হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন কেন আছে কে বাই টু তে, কে বাই টু পয়েন্ট আমি লিখলাম, এখানে কে বাই টু তে পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে, কিন্তু কেন আছে সেটা আগের বার কোয়েশ্চেনটা এসেছিল। কিছু না, ওই ডেরিভেটিভ যে নিয়মটা আমি বললাম, দেখাতে হবে, নিয়মটা আচ্ছা। নিয়মটা করি আমাদের দেখাতে হবে যে কে বাই টু তে এটা জিরো হচ্ছে কিন্তু এটা জিরো হচ্ছে না, তাহলেই হয়ে যাবে পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে।
আর ডিএক্সডি কোথায় পাবো, কোয়েশ্চেনই তো রয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই তো ডিএক্সডিটি দিয়ে, তাহলে ওটাকেই আরেকবার ডেরিভেটিভ করে এটা পাবো, সেটাকে আবার ডেরিভেটিভ করে আমরা ডি3টা পাবো। এবং দেখবো যে k/2 মানের জন্য কখনোই এটা 0 হচ্ছে কিন্তু এটা 0 হচ্ছে না, তার মানে পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। তাহলে x0 প্লাস k মাইনাস x0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস RT0 ইকুয়ালস টু 2x0 পাচ্ছি। তাহলে অর x0 টাকে ওদিকে দিয়ে দে, তাহলে k মাইনাস x0, তাহলে সিম্পল x0 আসছে, or e to the power minus RT0 equals to x0 by k minus x0, or e to the power RT0 করলে কত হচ্ছে তাহলে k minus x0 divided by x0, উল্টে যাচ্ছে, or e to the power RT0 যদি করি, এটাকে আমি এভাবে লিখতেই পারি k by x0 minus 1, এটাকে লেখাই যায় x0 দুদিকে আলাদা করে নিয়ে, তারপর যদি লগ নিয়ে, এখানে লগ নিলে কি আসছে, লগ নিলে চলে আসছে হচ্ছে RT0 log e equals to log, বেসে কিন্তু সব ই আছে, ঠিক আছে, তাহলে or t0 equals to আমরা পেয়ে যাচ্ছি 1/r log e, এইটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশনের ফর্মুলা, কোন টাইমে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবো তার ফর্মুলা, কোন টাইমে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাওয়া যাবে সেটার ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি লজিস্টিক গ্রোথ গ্রাফটা দেখি, লজিস্টিক গ্রোথ মডেলটা যদি দেখা যায়, তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোন পয়েন্টে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশনটা আছে, তার মানে x=k/2 তে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা আমরা পাচ্ছি, ঠিক আছে। x এর ভ্যালু যখন k/2 এবং t এর ভ্যালু যখন 1/r log e, এরকম একটা বড় এক্সপ্রেশন, তখন আমরা পাবো হচ্ছে ইয়েটা, পয়েন্ট অফ ইনফ্লেকশনটা। এটার গ্রাফটা আমি জাস্ট এঁকে রাখছি লজিস্টিক গ্রোথ কার্ভের। লজিস্টিক গ্রোথ কার্ভে যদি কার্ভটা দেখি আমরা, তাহলে এরকম টাইপের আসবে। ধর এই যে ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে ধরলাম x=k, এখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে x=k/2, তাহলে অর্ধেক এখানে ধরো অরিজিনটা রয়েছে, অর্থাৎ x=0 রয়েছে, ঠিক আছে। এখন x0 এর যে ভ্যালুটা সেটা যদি তোর নিচ থেকে শুরু হয়, k/2 এর কম থেকে শুরু হয়, তাহলে গ্রাফটা দেখতে হবে এরকম টাইপের, গ্রাফটা হবে হচ্ছে এরকম টাইপের দেখতে, সিগময়েড আকারের, এস টাইপের, এস শেপের। এবং এই যে x=k এর সঙ্গে সেটা প্যারালালি চলতে থাকবে, সেখানে কিন্তু কখনো মিট করবে না, ঠিক আছে, এই টাইপের হবে। এবং এই যে পয়েন্টটা x=k/2 তে, সেখানে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশনটা থাকবে, এই পয়েন্টটাতে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা থাকছে, ঠিক আছে। তাহলে এইটার করেসপন্ডিং যে নিচে যে যদি আমি ড্র করি, তাহলে সেটা তো, এটা তো টাইম অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন টাইম অ্যাক্সিস এর যে পয়েন্টটা যেটা পড়বে সেটাই হচ্ছে তার মানে t0, এবং t0 এর ভ্যালু হবে 1/r log, ঠিক এই ক্যালকুলেশন, মানে t0 যে ভ্যালুটা পড়বে সেটা হচ্ছে এরকম টাইপের আসবে। এখানে রয়েছে আমাদের সেই পয়েন্ট অফ ইনফ্লেকশন। আর অন্য যে কার্ভ গুলো, এবার যদি কার্ভটা ধর এরকম ভাবে শুরু হয়েছে সামথিং, কার্ভটা ধর
এটা কেউ মুছবি না কিন্তু। একটু নিচ করে রাখছি। কার্ভটা যদি k/2 এর উপর থেকে শুরু হয়, নিচ থেকে শুরু হলে যদি x0টা নিচে থাকে, x0টা যদি নিচে থাকে তবেই আমরা এই ইয়েটা পাবো, পয়েন্ট অফ ইনফ্লেকশনটা পাবো। যদি x0টা k/2 এর থেকে বড় হয়ে যায়, x0টা k/2 এর থেকে যদি বড় হয়ে যায়, অর্থাৎ এরকম জায়গা থেকে তাও শুরু হচ্ছে, k এর থেকে ছোট কিন্তু k/2 এর থেকে বড়, সেক্ষেত্রে আর পয়েন্ট অফ ইনফ্লেকশনটা আসবে না, ডাইরেক্ট কার্ভটা এরকম টাইপের উঠবে। আর একটু বড় করে রাখলে জিনিসটা বোঝানো যেত ভালো। ঠিক আছে, ওই দাগটার সঙ্গে মিশবে না কখনো। আর যদি x0 উপরে যে কোনো জায়গায় থাকে না কেন, তাহলে x0টা উপরে যে কোনো জায়গায় থাকুক, তাহলে সেক্ষেত্রে নিচের দিকে আসবে। অর্থাৎ এই যে x = k জায়গাটা পাচ্ছি, সেখানে কিন্তু একটা স্টেবিলিটি আসবে লজিস্টিক কার্ভ গুলোর। এটা আমি যখন স্টেবিলিটি অ্যানালিসিস করাবো এরপর, তখন হবে এরকম ভাবে গ্রাফটা যাবে। সে উপরে তো যে রকমই গ্রাফ থাকুক না কেন, উপর পোর্শনটাতে, উপরের পোর্শনে যেরকমই, যতদূর থেকেই তুই নিস না কেন, গ্রাফের নেচারটা সেমই থাকবে। ওখানে কোনো পয়েন্ট অফ ইনফ্লেকশনও নেই, এবং সিগময়েড নেচারের কোনো গ্রাফও আমরা ওখানে পাবো না। হয়েছে? এটাকে বলা হচ্ছে লজিস্টিক গ্রোথ কার্ভ। এটাও আঁকতে দিয়েছিল আগের বার। কেন নেচার গুলো সিগময়েড হচ্ছে, এই হচ্ছে, সেগুলো বিচার করে এটা আঁকতে বলেছিল। হয়েছে? বোঝা গেছে। নেক্সট আমরা যেটা চলে আসি, এবার আমরা প্রবলেমের দিকে আসি। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন জন্য এই ফর্মুলাটা t0 যে মানটা, সেটা কিন্তু মুখস্থ রাখতে হবে একদম। তাহলে প্রবলেম দিয়ে শুরু করছি। ফার্স্ট যে প্রবলেমটা দিয়েছে, in an ecosystem following logistic growth model, initial population size 900 with growth rate constant 0.1। তাহলে 900 দিয়ে দিয়েছে, মানে সেটা আমার কাছে x0 দিয়েছে, ইনিশিয়াল পপুলেশন সাইজ। গ্রোথ রেট কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 0.1, তার মানে এটা আমাকে কি দিয়েছে, সেটা আমাকে দিয়েছে হচ্ছে আর দিয়ে দিয়েছে। কোনটা কি দিয়েছে সেটা বুঝতে না পারলে অঙ্ক করতে পারবি না। সেটা আর দিয়ে দিয়েছে। ক্যারিং ক্যাপাসিটি দেওয়া আছে অফ দি ইকোসিস্টেম, সেটা হচ্ছে 1000। হাজারটা তার মানে কি দিয়েছে, কে। তাহলে x0 জেনে গেছিস, কে জেনে গেছিস, আর জেনে গেছিস। হোয়াট ইজ দি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ পপুলেশন? ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ পপুলেশন আজকেই বললাম একটু আগে। ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ পপুলেশন, ঠিক আছে, যেটাকে আমরা, এই যে কোয়েশ্চেনটা এসেছিল সেটা 2020 সালে এসেছিল। তাহলে জাস্ট ডিএক্সডি টা বার করতে হবে, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে অপশন কি হবে দেখছি, আগে জাস্টিফিকেশনটা করে নিই। তাহলে আমাকে দেওয়া আছে কি কি, ইনিশিয়াল পপুলেশন দেওয়া আছে,
এটা হচ্ছে 900 দিয়েছে। কি দিয়েছে তারপর? উইথ গ্রোথ রেট কনস্ট্যান্ট ভ্যালু 0.1। তারপর কি দিয়েছে? ক্যারিং ক্যাপাসিটি 1000 দিয়েছে। ক্যারিং ক্যাপাসিটি অফ দি ইকোসিস্টেম 1000। তো আমরা ইকোসিস্টেম অত কিছু লেখার দরকার নেই, ক্যারিং ক্যাপাসিটি লিখলেই হবে। তাহলে দেয়ার ফোর instantaneous rate of change of population instantaneous rate of change of population সেটা হচ্ছে dx dt। ফর্মুলাটা কি লিখে দিয়েছিলাম? ফর্মুলা লিখে দিয়েছিলাম হচ্ছে dx dt at t equals to 0 বা x equals to x0 বলেছিলাম। তার জন্য ফর্মুলাটা কি এসেছিল? rx হয়, তার মানে rx0 হবে 1 মাইনাস x বাই k হয়, অর্থাৎ x0 বাই k হয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা। ভ্যালুগুলো সব বসিয়ে দে, সব কটা ভ্যালু বসিয়ে দে, এখানে বসিয়ে দিয়ে যেটা অ্যান্সার পাচ্ছিস লিখ। আর এর ভ্যালু হচ্ছে 0.1, x0 হচ্ছে একটু আগে দেখলাম 900 দিয়েছে, 1 মাইনাস 900 বাই 1000 আসছে, তাহলে দিস ইজ ইকুয়াল টু 0.1 ইন্টু 900। এটা কত হবে? এটা 0.9 হয়ে যাচ্ছে। 0 কেটে দেওয়ার পর 9 কে 10 দিয়ে ভাগ করলে 0.9, এবং 1 থেকে যখন সেটা মাইনাস হচ্ছে সেটা 0.1 দিচ্ছে। 0.1 দিচ্ছে। তো 0.1 মানে 0.01 ইন্টু 900, তার মানে কত হবে? 9 হয়ে যাচ্ছে, তাই তো? কারণ পয়েন্ট উঠালে এখানে 100 পাচ্ছিস, সেই 100 দিয়ে যদি কাটিস, 9 কে 1 দিয়ে গুণ করে 9 পাচ্ছিস। ঠিক আছে, 9 পাচ্ছিস, তো 9 অপশন আছে। আচ্ছা, 4 নম্বর অপশনে, তাহলে অপশনটা কত? 4 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এমসিকিউ যদি করি সেরকম ভাবে গুছিয়ে অপশন জাস্টিফিকেশন লিখে সুন্দর করে পড়বে। বোঝা গেছে অঙ্কটা? কিচ্ছু নেই তেমন, যদি টার্মটা আমাদের সঙ্গে পরিচয় থাকে। সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ পপুলেশনটা কি হবে। স্যার কোয়েশ্চেনটা একবার দেখান। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখ। নেক্সট বলছে, the logistic model has been applied to the natural growth of logistic model has been applied to the natural growth of the habitat, sorry, তো হ্যালিব্যাট পপুলেশন বা এরকম কিছু রয়েছে। যাই হোক, যাই হোক না কেন, আমাদের ওইসব অত বড় কথা নয়। ইন সার্টেন এরিয়াস অফ দি প্যাসিফিক ওশিয়ান। ঠিক আছে, এগুলো গল্প কথা আমাদের জেনে লাভ নেই, আমাদের মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে লজিস্টিক মডেল সম্পর্কে এখানে বলছে। এখানে যে মডেলটা অ্যাপ্লাইড হবে সেটা হচ্ছে লজিস্টিক মডেলটা লাগছে। তারপরে দেখ, লেট এক্সটি মানে তোর টেনি টাইম টি পপুলেশন সাইজটা মানে সেটা বায়োমাস হিসাবে ইউজ করা যেতে পারে, আবার নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হিসাবে ইউজ করা যেতে পারে। এক্সটি যেটা পপুলেশন সাইজ, সেটা আইদার যদি বায়োমাস হিসাবে করি তাহলে সেটা ওজনে করতে হবে, কিলোগ্রামে করতে হবে, আর যদি তোর নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আকারে করি তাহলে সেক্ষেত্রে সংখ্যায় করতে হবে, ন্যাচারাল নাম্বারে করতে হবে। ঠিক আছে,
তো যেহেতু এখানে দেখতে পাচ্ছি এক্সটি মেজার্ড ইন কিলোগ্রাম, কিলোগ্রাম মানে এটা বায়োমাস হিসাবে নিশ্চয় বলবে। তো বি দি টোটাল মাস মানে হচ্ছে বায়োমাস অফ দি হেলিবার্ড পপুলেশন এট টাইম টি। ঠিক আছে, তারপরে আমরা যেটা এনটি হিসাবে ধরতাম বা এক্সটি হিসাবে যেটাকে আমরা পপুলেশন সাইজটা বলতাম, এটাও পপুলেশন সাইজই, কিন্তু সেটা আমরা সাধারণত নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, নাম্বার অফ পার্সেন্ট বা নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস প্রেজেন্স ইন দি পপুলেশন সেই হিসাবে পড়তাম, অর্থাৎ সংখ্যায় গুনতাম। এটাকে ওজনে ভাবতে হবে, ঠিক আছে, বায়োমাস হিসাবে বলছে। ঠিক আছে, সংখ্যায় করলে সেটা তো অ্যাকচুয়ালি ডিসক্রিট পপুলেশন, সেখানে সংখ্যায় যদি করি, সংখ্যায় করলে সেটা 1 2 3 4 করে করে যাবে ন্যাচারাল নাম্বারের মতো। আর যদি এখানে আমরা তো বায়োমাস হিসাবে করি, তাহলে সেখানে পয়েন্টও আসতে পারে, যা খুশি আসতে পারে, ওজন তো। ঠিক আছে, the parameters in the logistic equation are estimated to have the values alpha equals to 0.7, আর আলফা বলতে কোথাও কোথাও আর লেখে, কোথাও কোথাও আলফা লেখে, সেটাও আমি কিন্তু মেনশন করেছিলাম। প্রত্যেকটা ক্লাস ঠিকঠাক করে মন দিয়ে করলে নতুন কিছু পাবি না। আমি সব তো লেখানো সম্ভব না, কিন্তু যেগুলো যেগুলো লেখানোর বাইরেও অনেক সময় অনেক কিছু বলে দিই। আমার মনে আছে আর ইকুয়ালস আরটাকে যে আলফাও বলে কেউ কেউ, সেটা কিন্তু বলেছিলাম। এবং কে ইকুয়ালস টু এত, অর্থাৎ টোটাল ক্যারিং ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা। ইফ দি ইনিশিয়াল বায়োমাস x0 দেওয়া আছে 0.25 ইন্টু কে, 0.25 ইন্টু কে, অর্থাৎ 0.25 টুগেদার উইথ দিস প্রোডাক্ট, সেটা হচ্ছে x0। ফাইন্ড দি বায়োমাস 2 ইয়ার্স লেটার, 2 বছর পর আমাদের বায়োমাসটা বার করতে হবে। 2 বছর পর মানে টি যখন 2, 0 থেকে স্টার্ট করলে টি যখন 2, তখন বায়োমাসটা কত, অর্থাৎ x2টা বের করতে হবে। আমরা তার জন্য x3 ফর্মুলা লাগবে, x2 বের করতে গেলে x3 ফর্মুলা লাগবে। অলসো ফাইন্ড দি টাইম টি ফর হুইচ x3 ইকুয়ালস টু দিস, তো সেটা পরে হবে, আগে x2টা আমাদের বের করতে হবে ইউজিং দি ফর্মুলা অফ xt। ঠিক আছে, derived from the differential equation dx dt equals to rx into 1 minus x by k। ঠিক আছে, and the formula of xt is x0k by x0 plus k minus x0 into e to the power minus rt, এটা হচ্ছে ফর্মুলা, তাই তো? তো শুরু কর। লজিস্টিক কার্ভের আমাদের তাহলে ফর্মুলাটা লিখে নিতে হবে, x0 যেটা বললাম, x0k by x0 plus k minus x0 into e to the power minus rt, সেটা হচ্ছে xt এর ফর্মুলা, যেটা আমরা লিখে নেবো এখানে তাহলে। ন্যাচারাল গ্রোথ রেট এখানে কি কি দিয়েছে সেটাকে দেখে নিন। পপুলেশন সাইজ at any time t equals to xt দেওয়া আছে। The initial population size x0 equals to x at t equals to 0 equals to কত দেওয়া আছে দেখ, 0.25k। ঠিক আছে, এটা দেওয়া আছে। আর কি রয়েছে? স্যার এখানে এটা কি ক্যারিং ক্যাপাসিটির কি? এটা অবশ্যই ক্যারিং ক্যাপাসিটি, এটা একদম স্ট্যান্ডার্ড নোটেশন। তাহলে ক্যারিং ক্যাপাসিটি লিখে রাখ, ক্যারিং ক্যাপাসিটি (80.5 into 10 to the power 6 kg। আর কি দেওয়া আছে? আলফা দেওয়া আছে
ঠিক আছে, আলফা মানে হচ্ছে এখানে 8টা দেওয়া আছে, তাহলে ইন্ট্রিনসিক গ্রোথ রেট ইকুয়ালস টু, আলফা দিয়েছে কিছু করার নেই, আলফাই করতে হবে, 0.71 পার ইয়ার, যা দেওয়া আছে তাই লিখলাম। তাহলে দেয়ার ফোর from the একবার লিখতে পারিস therefore the differential equation of the given logistic model is, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে তাহলে dx dt ইকুয়ালস টু rx হয়, তো rx এর বদলে এখানে আলফা x লিখছি, 1 minus x by k, so that is dx dt equals to alpha means 0.71, ঠিক আছে, ইন্টু x এর ভ্যালু এবার x0 বসিয়ে দিস না, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ গ্রোথটা পেয়ে যাবি, রেট অফ চেঞ্জ অফ পপুলেশন পেয়ে যাবি, ইয়ে কিন্তু পাবি না, এক্স এর ভ্যালু কিন্তু পাবি না, ডিএক্স ডিটাই পাবি সেক্ষেত্রে, x0 এর ভ্যালু এখন বসালে, তো 0.71x 1 মাইনাস x বাই k এর ভ্যালু হচ্ছে 80.5 10⁶, ঠিক আছে, এবার এই Yes. ইকুয়েশন সলভ করিস বল। বলছি এখানে তো 2 বছর পর ওই মানে টা বের করতে হবে তো 2 বছরে, মানে 2 বছর পর যেটা বের করতে বলেছে যে ফাইন্ড দ্য বায়োমাস 2 years later, মানে টা বের করতে হবে। স্যার তাহলে ওই গেমের জন্য এখানে কিসের ভ্যালুটা বের করতে হবে, x0? সবই তো দেওয়া আছে, তুই শুধু আগে আগে যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলাটা দিয়ে করতে হবে। এখানে 2 বসাতে হ্যাঁ, হবে, অর্থাৎ 2 বসে বাকি সব তো ভ্যালু জানা আছে, করে দিলেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে লিখ, তাহলে দেয়ার ফোর সলভিং দিস, ওই গেট এটাকে যদি সলভ করি তাহলে আমরা কি পাবো, সেটা হচ্ছে xt ইকুয়ালস টু, এই যে সলভিং দিস লিখছি এটাই আমরা থিওরিতে সলভ করে দেখিয়েছিলাম, xt ইকুয়াল টু x0k, তাহলে এখানে এই dxdt পার্টটা তো না করলেও হবে, ডাইরেক্ট লিখে দিতে পারবো না? ডাইরেক্ট লিখতেই পারিস, তাও অনেক সময় যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চাই তাহলে লিখে দিতে এরকম ভাবে, আর যদি না চাই তাও লিখিস, তাতে কোনো ক্ষতি নেই, জিনিসটা আরো ভালোই হবে, ঠিক আছে, x0 প্লাস k মাইনাস x0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর টি বা আলফা টি, আর থাকলে আর, আলফা থাকলে আলফা, আমরা নিজেরা যখন করবো তখন আর দিয়েই করে দেবো। এইবার আমাদের x2 টা বার করতে বলছে আফটার 2 ইয়ার্স, ঠিক আছে, 2 years later, that is at t equals to 2,
x2 ইকুয়াল টু তাহলে কত হবে, x0 k ডিভাইডেড বাই x0 প্লাস k মাইনাস x0 e টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু 2, তাই তো? t এর জায়গায় জাস্ট 2 বসানো হয়েছে। এবার 2 বসিয়ে দেওয়ার পর এখানে সব ভ্যালু গুলো বসা, তাড়াতাড়ি বল x0 এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে, x0 টা কত দেওয়া ছিল, 0.25 5k 0.25k। তো এটা হচ্ছে x0, তার সঙ্গে কিন্তু বাইরে আরো একটা k আছে, সেটাকে কিন্তু আবার মিস করে গেলে হবে না, একটা k লিখেছিস বলে। প্রথম যে কেটা লিখলি ওটা x0 এর k, তারপরে বল x0 মানে আবার তাহলে 0.25k প্লাস k মাইনাস 0.25k, ঠিক আছে, e টু দি পাওয়ার মাইনাস 2 আলফা। আচ্ছা আলফার ভ্যালু তো দেওয়া আছে, আলফা কত দিয়েছে, 0.71 per year. 0.71, হ্যাঁ। এরকম বাজে একটা কিছু ভ্যালু দিয়েছে পাওয়ারে, কিছু করার নেই, যা দিয়েছে তাই করতে হবে। এটা আমরা ক্যালকুলেটরে দেখবো, ক্যালকুলেটর কিন্তু লাগবে বা ম্যাথে ক্যালকুলেশন করতে গেলে। ক্যালকুলেটর বার কর, ক্যালকুলেশন করবি, এটা কি হবে। এখান থেকে যেটা দেখতে পাচ্ছি কেটা কমন গিয়ে একটা কে কাটছে, পুরো কে কাটছে না, ঠিক আছে, পুরো কেটা কিন্তু কাটছে না এখানে, পুরো কে কাটার দরকারও নেই, কারণ কে এরও একটা ভ্যালু আমরা জানি। তার উপর থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.25 কে রয়েছে, এখানে একটা কে তো অলরেডি আছেই, আর নিচে একটা যদি কে কমন নিয়ে নিস তাহলে পেয়ে যাচ্ছি 0.25 প্লাস এখান থেকে 1 মাইনাস 0.25 অর্থাৎ 0.75, এই দুটো কে কমন চলে যাওয়ার পর এটা 1 মাইনাস 0.25 হয়ে পড়ে থাকলো, যার ভ্যালু হচ্ছে 0.75 ই টু দি পাওয়ার মাইনাস, ই টু দি পাওয়ার মাইনাস কত, 1.42 1.42। এবার এই ভ্যালুটা ক্যালকুলেট করবি তোরা, ক্যালকুলেশন শুরু কর এবার, দেখ কত কি হয়। কে কে কেটে যাচ্ছে, তাহলে 0.25 কে, আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে আরো একটু যদি সিম্পলিফিকেশন করি, 0.25 যদি কমন নিই তাহলে তোর পড়ে থাকছে কত, 1 প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস 1.42, 0 পয়েন্ট এটাও কেটে দে, এবার কর, অনেকটা সিম্পলিফাইড হয়ে গেছে। এবার কে এর যে ভ্যালুটা দিয়েছিল সেটা ছিল হচ্ছে 80.5 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে, কে এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে 80.5 10 টু দি পাওয়ার 6 দেওয়া ছিল। আমি বলি একটা কাজ করতে পারিস তোরা, সেটা হচ্ছে এইটুকুনি আগে ক্যালকুলেট কর, এইটুকুনি আগে ক্যালকুলেট করতে পারিস, নিজেদের মতো কর, কোনো অসুবিধা নেই, যা করবি তাতেই অ্যান্সার আসবে। স্যার বলছি ই টু দি পাওয়ার মাইনাস 142 ভ্যালু বসিয়ে দেবো? হ্যাঁ ওটাকে বসাতেই হবে, ওটা ক্যালকুলেটরে দিয়ে দেখ কত বেরোচ্ছে, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার কর, মোটামুটি কতটা নিবি। ধর পয়েন্টের পর 4টে ঘর নিয়ে আপাতত, পরে দেখা যাবে, পয়েন্টের পর 4টে ঘর নিয়ে অ্যাপ্রক্সিমেট করে কর। অথবা আরেকটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে 80.5 আসছে, তার সঙ্গে 10 টু দি পাওয়ার 6 ছিল, সেটাকে ক্যালকুলেট করতে যাস না, এটা
10⁶, শুধুমাত্র এইটুকুনি ক্যালকুলেশন কর, আর 10⁶ যা আছে থাকুক, ওটা পয়েন্টের পরে পয়েন্ট সরিয়ে কাজ করা যাবে। এইটুকুনি শুধু একবারে ক্যালকুলেট কর, কারণ পার্ট বাই পার্ট যদি অ্যাপ্রক্সিমেট করিস তাহলে অ্যান্সারে কিন্তু বেশি একটু চলে আসবে। পয়েন্টের পর কটা রাখতে বললে নিচেরটা ক্যালকুলেট করে? ওই 4টে রাখ। তাহলে 1.7251। কাজ কর, ওইটা করিস না, এই পুরো জিনিসটা একবারেই ক্যালকুলেট কর, পরে টিউশনে করে দেবো। কারণ এখানে একবার অ্যাপ্রক্সিমেট করবো, আবার বাই করার পর আবার অ্যাপ্রক্সিমেট করবো, যত স্টেপ বাই স্টেপ অ্যাপ্রক্সিমেশন করবি তত কিন্তু অ্যান্সারটা সঠিক থেকে অনেকটা কম, মানে কম ঠিকঠাক আসবে। স্যার 46.802 into 10⁶ আসছে। 46.802 into 10⁶। ঠিকঠাকই এসছে মোটামুটি। 46.802 into 10⁶ এত কেজি। ঠিক আছে, ঠিকই আছে। এইবার আমাদের একটা অ্যান্সার বেরোলো, এটাই অ্যান্সার, এখনো শেষ হয়নি। আমার তো পয়েন্টের পর অন্য সংখ্যা এসছে গো। স্টেপ বাই স্টেপ করেছিস, পয়েন্টের পর কি 7 দিয়ে কিছু এসছে তোর? 6 পয়েন্ট সামথিং, মানে 46 কিছু এসছে, 6 দিয়ে কিছু এসছে। এবং 6 এর পর 5-এর থেকে বড় সংখ্যা নিশ্চয়ই আছে। হ্যাঁ। ঠিক আছে, তুই ওটা স্টেপ বাই স্টেপ যেহেতু অ্যাপ্রক্সিমেশন করলে ওরকম টাইপের আসবে। ঠিক আছে, যে কোনো একটা 46টা মিললেই হবে, 46টা মিললেই অ্যান্সার সঠিক। ঠিক আছে, তার বাকিটা পয়েন্টের পর কি আছে ওটা নিয়ে তো মাথা ঘামাতে হবে না, 46টা মিললেই অ্যান্সারটা ঠিকঠাক আছে। এবার দেখ, also find the time t for which xt equals to 0.75k, t টা যখন 0.75k তখন also find the time t for, আচ্ছা t টা না, xt যখন 0.75k তখন t টা বার করতে বলেছে, xt যদি 0.75k হয় তাহলে t টা বার করতে বলেছে। এটা কর সোজা একদম, সেটা হচ্ছে এবার ওই যে গিভে ফাইনাল যে ইকুয়েশনটা আমরা পেয়েছি এই ইকুয়েশনে এইরকম জায়গায় 0.75k বসাতে হবে, বসিয়ে এইখানে টি রেখে টি এর মানটা ক্যালকুলেট করতে হবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে লেখ, now let t equals to t0 when xt equals to 0.75k, so therefore আমাদের ফর্মুলা কি জানি, xt সমান x0k, ঠিক আছে, এই ফর্মুলাটা বারবার ইউজ হবে, x0k by x0 plus k minus x0 e to the power rt মাইনাস rt বা মাইনাস আলফা টি লিখছি, এখানে আলফা দিয়ে দিয়েছে যেহেতু। ঠিক আছে, সেখানে ধর t0 লিখে দিলাম, আলফাটি থাক, অসুবিধা নেই কিছু, আলফাটি থাক, পরে দেখছি। এবার এখান থেকে ডাইরেক্ট টি টু দি পাওয়ার আলফাটিটা আলাদা করে বার করে নেই, কারণ যখন আমরা ভ্যালু বসাবো তখন জিনিসটা কিন্তু অনেক বড় সড়ো হয়ে যাবে, সেখান থেকে এটাকে আলাদা করে আনতে চাপ হয়ে যাবে। তো এরকম প্যাটার্নে থাকা অবস্থাতে ই টু দি পাওয়ার আলফাটিকে আলাদা করে নেয়, তাদের টি এর ভ্যালু বার করতে সুবিধা হবে। তাহলে x0 প্লাস xt আর লেখার দরকার নেই, xg লিখে দেয়, ক্যালকুলেশনে ভুল হলে বলবি। এখানে তাহলে k মাইনাস x0 পাচ্ছি,
ইকুয়ালস টু কত, x0 কমন নেই, এরকম কিছু একটা পাচ্ছি। x0 প্যাটার্নটা ভালোই আসলো, মানে x আর x0 টা উপর নিচে ইন্টারচেঞ্জেবল আছে, এটা নিচে গেল। এবার ই টু দি পাওয়ার আলফা টি রয়েছে, এখনই করে ফেলতে পারিস, টিটা বার করে রাখতে পারিস লগ ফগ এনে। আদারওয়াইজ আরেকটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে তোর এই অবস্থায় রেখে এখানে ক্যালকুলেট করে নেওয়ার পর তারপর লগ নিতে পারিস, ব্যাপার একই। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার আলফা টি, যদি উল্টাস তাহলে কি হবে, এক্স ইন্টু কে মাইনাস x0 বাই কে মাইনাস এক্স, and this implies, এবার যদি তুই আলফা টি ক্যালকুলেট করিস তাহলে এটা লগ দিয়ে চলে আসছে, কত আসছে বল? তো টি একবারে বের করে ফেল, ব্যাস এবার ক্যালকুলেশন তোদের কাজ। তাহলে দেয়ার ফোর, নাও বলে লাইক, তাহলে দেয়ার ফোর এখান থেকে টি0 এর মান বার কর। আলফা মানে তো জানিসই কত ছিল, আলফা মানে 0.71, তাই তো? ভ্যালু সবই জানা আছে, সেগুলো বসা। ক্যালকুলেশন কিছুটা কেমিস্ট্রির মতো লাগবে এখানে, কারণ অঙ্কে আমার সাধারণত বউকা লাগে, ক্যালকুলেটর ইউজ করা তেমন একটা নেই, এসব এই ধরনের ক্যালকুলেশন কেমিস্ট্রিতে খুব থাকতো। এবার এক্স এর ভ্যালু 0.75 কে, তারপর কে মাইনাস x0, কে মাইনাস x0 এর ভ্যালু কত বল? x0 জন্য কত দিয়েছিল, 0.25 কে দিয়েছিল। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এবার x0 মানে আবার 0. তার মানে অনেক কিছু কাটবে ভিতরে। এক্স, আচ্ছা এক্স, মানে এর পোর্শনটা অনেকটাই কেটে যাচ্ছে। সবসময় চেষ্টা করবি যে একবারে ক্যালকুলেশনটা করার, একবারে ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সিমেশন কম আসবে, ঠিক আছে? যত তুই অ্যাপ্রক্সিমেশন, যত স্টেপ বাই স্টেপ করবি, প্রত্যেকটা লাইনে লাইনে অ্যাপ্রক্সিমেশন করবি, তত কিন্তু অ্যান্সারটা সঠিক অ্যান্সার থেকে দূরে সরতে থাকবে, কারণ সঠিক অ্যান্সারের কাছে যাবে না, কনভার্জ করবে না সেক্ষেত্রে। 0.75 কে এরকম টাইপের রয়েছে, তো কে কেটেই যাবে, কিন্তু এটা 0.75ই হবে, কারণ এটা ওকে কমন নেওয়ার পর 1 মাইনাস 0.25। আচ্ছা, তো কত আসলো? এটা দিয়ে কাটলে তো 9 হবে, মানে 3 হবে। log 9, log 9 বাই 0.71, ক্যালকুলেট কর।
তাড়াতাড়ি বল কত হচ্ছে? 1.34400 1.34400 না, 1.3439 আসছে। log 9 এর ভ্যালু কত শুনি আগে, log 9 টা কত? 0.9542। আমি তো পুরোটা একবারে করেছিলাম। আচ্ছা যেভাবেই করিস না কেন log 9 এর ভ্যালু ই বেস দিয়েছিস তো? না না, আচ্ছা ln9 কর একবার তো, ln9 কর দেখি আছে নাকি ওখানে, দেখ হ্যাঁ আছে। ওটা কর। লগ মনে হচ্ছে 10 বেস নিয়ে নিচ্ছে। হ্যাঁ এবার এসছে 2.197। Yes, এবার ঠিক আছে, তার মানে লগ বলতে এখানে ln টা করবি, ঠিক আছে? শুধু লগ করলে কিন্তু সঠিক অ্যান্সার পাওয়া যাচ্ছে না, ওটা লগ 10 বেস হিসাবে নিচ্ছে। তারপরে তোরা লনটা ইউজ করবি, ওই কেমিস্ট্রি যেরকম লন ইউজ করে করতিস সেরকম করতে হবে। তাহলে লেখ, তাহলে 2 পয়েন্ট, এবার সেটা কি কর 2.1922 ওটাকে 0.71 দিয়ে করলে 3.0946। 3.0946, 3.0946 এরকম, এরকম টাইপের আসছে এত ইয়ার, ঠিক আছে? ভাষায় অ্যাপ্রক্স কথাটা লিখো, 3টা আসলেই হবে, বাকি পয়েন্টের পর মোটামুটি মিললেই হবে, এরকম কাছাকাছি থাকুক তাহলেই হচ্ছে। এসছে সবার? তার মানে লগ কিন্তু শুধু লগ ইউজ করবি না, তাহলে কিন্তু লগ 10 বেস নেবে, অ্যান্সার ভুল হয়ে যাবে, পুরো গোটা অঙ্কটা করে লাস্টে গিয়ে অ্যান্সার কিন্তু মিলবে না, ভুল হবে। লগ সবসময় লনটা ইউজ করবি, এলএনটা ইউজ করবি, ঠিক আছে? মানে অঙ্কগুলো হচ্ছে ওই সেই কেমিস্ট্রি টাইপের, যেহেতু ওখানে দেখবি লগের থেকে লনটাই ইউজ করতে আমরা বেশি, লগ ই বেস ধরে কেউ ওরকম ভাবে করতাম না, ডাইরেক্ট লন লিখতাম এবং সেটাই ক্যালকুলেশন করতাম এবং তাতে অ্যান্সার মিলতো, এবং এখানেও তাই করতে হবে, লগ লিখলে কিন্তু অ্যান্সার আসবে না। হয়েছে সবার? নেক্সট অঙ্কে আসি। বলছে ইন হাইপোথেটিক্যাল পপুলেশন বার্থ রেট একটা দেওয়া আছে, অর্থাৎ ধর বি দেওয়া আছে তোর কাছে, একটা ডেথ রেট দেওয়া আছে অর্থাৎ ডি দেওয়া আছে। We assume that the population to be closed to the outside. Outside থেকে ক্লোজড মানে হচ্ছে এটা মাইগ্রেশন এবং ইমিগ্রেশন কোনোটাই হচ্ছে না, ইমিগ্রেশন এমিগ্রেশন কোনোটাই এখানে হচ্ছে না, বাইরে থেকে কোনো মানে পপুলেশন সাইজ বাড়তে পারছে না, তো বাইরে থেকে কোনো ইন্ডিভিজুয়াল ভিতরে আসতে পারছে না, ভিতর থেকে বাইরে যেতে পারছে না, ক্লোজ টু দি আউটসাইড। Find the size x of the population as a function of time t, and also find the population at the point of inflection. এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন কথাটার জন্য আমাদের t0 টা লাগবে, পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য আমাদের t0 এর ভ্যালুটা জানতে হবে। Find the population at inflection, অর্থাৎ টি না জানলে পপুলেশন সাইজটা বেরোবে না। ইভেন স্যার দ্যাট ভ্যালু বল। বলছি এটা তো ম্যালথস মডেলের অঙ্ক, তাহলে এটাকে ওই মানে আমরা তো ওই পয়েন্ট অফ ইনফ্লেকশনের ধারণা লজিস্টিক মডেলে পেলাম, ওই সেম ভাবেই কি এখানেও বেরোবে? এটা এক্স্যাক্টলি ম্যালথস মডেলের অঙ্ক নয়, এটা দেখে মনে হচ্ছে ম্যালথস মডেল, কারণ বার্থ রেট এবং গ্রোথ রেট দেওয়া আছে, কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে ম্যালথাস মডেল হতে পারতো যদি এখানে কোনো এক্স না থাকতো। বার্থ রেট এবং গ্রোথ রেটটা যেহেতু অ্যাজ এ ফাংশন অফ পপুলেশন সাইজ আকারে আছে,
ফলে এখানে যখন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করব সেখানে কিন্তু এক্সট্রা থেকে যাবে এবং থাকার পর যে ফর্মটা নেবে সেটা লজিস্টিকের ফর্ম নেবে। বার্থ রেট এবং ডেথ রেট যদি শুধুমাত্র সংখ্যায় থাকতো, কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে থাকতো, তাহলে তখন সেটা ম্যালথাস মডেল হতো। ম্যালথাস মডেলের ক্ষেত্রে কিন্তু বার্থ রেট এবং গ্রোথ রেটটা মানে ডেথ রেটটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, সেখানে কোনো এক্স থাকবে না, এখানে এক্স আছেই। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আদারওয়াইজ কনসেপ্টটা ম্যালথাসের মতোই, কিন্তু প্রবলেম এখানে যেটা সেটা হচ্ছে তোর বার্থ রেট এবং ডেথ রেটটা ডিপেন্ডিং অন এক্স, তাহলে সেটা মানে লজিস্টিক মডেলই দেবে। লেখ এখানে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া নেই, একবার ফর্ম করে নিচ্ছি। লেট x3 be the population size at any time t and the initial population size এটা কিন্তু গিভেন আছে আমাদের। লেট আলফাও ধরতে পারি, আরও ধরতে পারি, একবার আলফা ধরে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি, টি আর ধরলেও একই ব্যাপার। এটা আলফাই ধরলাম, ধরো আলফা বিধি intrinsic growth rate কিন্তু আলফার ভ্যালু কি দেওয়া আছে? আচ্ছা, সেই অর্থে কোনো ভ্যালু এখানে দেওয়া নেই, ঠিক আছে, আমাদের কম্পেয়ার করে পরে বার করতে হবে। যখন বার্থ রেট মাইনাস ডেথ রেট করবো তখন বুঝতে পারবো আলফার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত। এখানে ওভারঅল কোনো ভ্যালুই সেভাবে দেওয়া নেই, শুধু এক্স জিরোটা দিয়েছে, কারণ এক্স জিরোটা বার্থ রেট মাইনাস ডেথ রেট থেকে তো আর পাবো না, এখান থেকে এক্স জিরো কখনোই পাবো না। বাকি যেগুলো পাওয়া যাবে সেগুলো আর দেয়নি, সেগুলো নিজেদের বার করে নিতে হবে। আলফা বি দি ইন্ট্রিনসিক গ্রোথ রেট অফ দি পপুলেশন। তাহলে এবার লেখ নাও dx dt equals to কত? বার্থ রেট মাইনাস অফ ডেথ রেট ভ্যালুগুলো বসা, 1/2 minus 1/800 x into x। স্যার এখানে তো আর ধরতে পারতাম এটা। যাই ধরবি লিখে দিবি মোট কথা, আমি আর ধরছি না, কারণ আগেরটাতে যেহেতু একটা অঙ্কে একরকম ধরলে নিজেদেরও অসুবিধা হবে, ওই জন্য আমি অঙ্কের ক্ষেত্রে আলফাই ধরে নিলাম। তাহলে 1/2 minus 1/800 x into x। ডেথের এখানে চলে যায় 1/4 প্লাস 1/200 x into x। ক্যালকুলেট কর। আচ্ছা, এক্স যদি একেবারে কমনই থাকে তাতে করে আমার 1/2 মাইনাস 1/4 পাচ্ছি, ঠিকঠাক করে ক্যালকুলেট করবি, ঘেটে ফেলবি না, পুরো থরলি ভেঙে লাভ নেই।
minus 1/800 minus 1/200 minus 1/800 1/200 হচ্ছে, ঠিক আছে। মাইনাস যদি কমন নিই 800 প্লাস ইনফ্যাক্ট 1/200 ও কমন যাবে, সেটা বড় কথা না। কত কত হচ্ছে তাহলে বল। হ্যালো, এটা 1/4 মাইনাস এখানে পাচ্ছিস হচ্ছে 1000। আচ্ছা, 1000 করে লাভ নেই, কত হচ্ছে বল, ঠিক করে বল, তাড়াতাড়ি বল। 1/200 কমন নিলে কত আসবে? 5/4। মোটামুটি কিন্তু পেয়ে গেছি এখান থেকে, সেটা হচ্ছে 1/4 যদি এবার তোরা কমন নিস 1/4 এক্স, তাহলে কি পাচ্ছিস? এটা 1, এটা হচ্ছে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 40 হচ্ছে, মানে x/40। এবার প্যাটার্নটা দেখতো, লজিস্টিকের প্যাটার্ন আসলো আলফা ইন্টু এক্স ইন্টু 1 - x/k। হ্যাঁ এসছে। বোঝা গেছে? তাহলে এবার লিখ, তাহলে আমাদের কে এর ভ্যালু এবং আলফার ভ্যালু এবার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে কম্পেয়ারিং this with the equation of logistic model, কি ইকুয়েশনটা dx dt equals to alpha x 1 - x/k, we get কি পাচ্ছি? আলফা ইকুয়ালস টু 1/4, অর্থাৎ 0.25ও বলতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই, 1/4ও রাখতে পারিস, ঠিক আছে। অ্যান্ড ক্যারিং ক্যাপাসিটি কে ইকুয়ালস টু কত? 40, তাই তো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এমসিকিউ তে যদি এখন সেক্টর এরকম ভাবে দিয়ে রেখে যদি বলে ক্যারিং ক্যাপাসিটি কত কিংবা ইন্ট্রিনসিক গ্রোথ রেট কত, সেটা কিন্তু তোরা এইভাবে বার করলে, এত অব্দি একটুখানি করলে হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু বড় অঙ্ক আর অনেক কিছু বার করতে হবে এখানে, কিন্তু যদি এমসিকিউ তে এরকম বার করতেই বলতে পারে যে বার্থ রেট এবং ডেথ রেট দেওয়া আছে, তোকে ক্যারিং ক্যাপাসিটি জিজ্ঞাসা করলো বা আলফার ভ্যালু জিজ্ঞাসা করলো, করতেই পারে, ঠিক আছে। সেক্ষেত্রে এইটুকুনি করতে হবে। এইবার আমাদের দেখি ইকুয়েশনটা তবে তৈরি হলো, তার মানে ঠিক আছে, সবে ইকুয়েশনটা তৈরি হলো। এইবার আমাদের কি করতে বলছে? ফাইন্ড দি সাইজ অফ এক্স অফ দি পপুলেশন অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, ঠিক আছে। ফাংশন অফ টাইম টি এর ফাংশন আকারে আমাদের পপুলেশন সাইজটা বার করতে হবে। এইবার কোশ্চেনের নাম্বার অনুযায়ী এখানে যে জিনিসটা দিয়েছে, এখানে যে দিয়েছে জিনিসটা, সেই অনুযায়ী সলিউশনটা আমাদের করে দেখানো উচিত কি উচিত না বল, কোশ্চেনটার প্যাটার্ন অনুযায়ী। কত নাম্বার আছে এটা? নাম্বার ওটা সেই হিসেবে না, এটা আমি একটা ইয়ে থেকে নিয়েছি, বইয়ের অঙ্ক, ও আচ্ছা ঠিক আছে। স্যার, এটা যদি ডাইরেক্ট এক্স টি ফর্মুলাটায় বসিয়ে দিলে হবে না? ডাইরেক্ট ফর্মুলা বসাতেই পারি, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ফাইন্ড কথাটা বলছে। ফাইন্ড মানে কিন্তু ডাইরেক্ট ফর্মুলা নিজেদের মনে রেখে ফর্মুলা বসানো না, ফাইন্ড মানে করে দেখানো। এখানে আমি ফর্মুলাই বসাবো, সেই চিন্তা নেই যে আবার নতুন করে করবো না, কারণ আগের দিন করে দিয়েছি।
সেই জিনিসটা কিন্তু যদি কোথাও ফাইন্ড বলে সেখানে কিন্তু করে দেখাবি, ফর্মুলা মুখস্থ করে লিখে দিলে কিন্তু হবে না। ফাইন্ড মানে তোকে করতে বলছে, ফাইন্ড মানে মুখস্থ করে বসাতে বলছে না, ফাইন্ড মানে মুখস্থ করা না, ফাইন্ড মানে করে দেখানো। ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো করে ফলো করবি। এরকম যদি কোনো কথা না থাকে এক্সট্রাকে প্রকাশ করার কথা টি এর আকারে, তাহলে আমরা নর্মাল ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু প্রকাশ করতে বললে সেক্ষেত্রে কিন্তু খাটনিটা বাড়বে। বোঝা গেছে? কারণ ফাইন করতে বলে যদি আমরা ফর্মুলা মুখস্থ করে বসাই জিনিসটা সঠিক নয়, সেক্ষেত্রে নাম্বার কাটলে কিচ্ছু করার থাকবে না। শুধু যদি লাস্টের কোশ্চেনটা দিত অঙ্কটাতে তাহলে আমরা ফর্মুলা মুখস্থ করে করতে পারতাম। এটা কিন্তু দেওয়ার ফোর ডিএক্স ডিটি ইকুয়ালস টু আমরা তাহলে কত পাচ্ছি, 1/4x আমি জাস্ট লিখে রাখছি সলভ দিস। আপনি যেটা সলভ করবি, ঠিক আছে, এখানে একটা উপায় বলতে পারি, সেটা হচ্ছে তোর আলফা এবং কে ধরে সলভ করে লাস্টে আলফার কে এর ভ্যালু বসাতে পারিস, আদারওয়াইজ এটাকে নিয়ে ডাইরেক্ট সলভ করতে পারিস, এই 41/4 নিয়ে করতে পারিস। ঠিক আছে, এবার আলফা আর কে দিয়ে করলে শুধুমাত্র ডাইরেক্ট থিওরিটা বসিয়ে দিলে, কপি পেস্ট করে দিলে হয়ে যাবে। আর 1/4 40 করলে সেই হিসাবে করে যেতে হবে। বোঝা গেছে? জিনিসগুলো খুব ভালো করে পড়ে রাখবি, তখন আর লেন্দি হচ্ছে না কি হচ্ছে সেদিকে চিন্তা থাকবে না। ঠিক আছে, মুখস্থ যদি ঝড়ের মতো থাকে, একদম মুখস্থ মানে কি এক্সাম, হ্যাঁ মুখস্থ, এই জিনিসগুলো একদম পড়ে পড়ে একদম ঠিকঠাক করে মুখস্থের মতোই করে ফেলতে হবে। সেটা যদি থাকে তখন আর লেন্দি হয়ে যাচ্ছে কিনা সেই চিন্তা মাথায় আসবে না, তখন উল্টো লিখতে ইচ্ছা করবে, যেন যতটুকু জানি এক্সপ্রেস করি ভালোভাবে। ঠিক আছে, যাই হোক, এবার আমরা যেটা বলছিলাম, তো আমি ফর্মুলাটা লিখছি এখানে শুধু। দেয়ারফর এক্স টা আমরা সলভ টলভ করে যেটা পাবো সেটা তো আমরা আগেও অনেকবার লিখলাম, x0 কে ডিভাইডেড বাই x0 প্লাস মাইনাস আলফা টি। এবার ভ্যালু গুলো চাইলে বসিয়ে দিতে পারিস। আমাকে কি চাইছে, কোয়েশ্চেনে কি চেয়েছে, পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য আমাদের ইয়েটা বার করতে বলছে। পয়েন্ট অফ ইনফ্লেকশনে আমাদের তোর ইয়েটা টাইমটা মানে তোর এক্স এর ভ্যালুটা কত হবে সেটা বার করতে বলছে। তার জন্য আমরা নর্মালি যেটুকুনি ভ্যালু জানি টি বাদে সেগুলো বসিয়ে দিই। x0 এর ভ্যালু কত, 2। x0 এর ভ্যালু কত আছে, 2 আছে দেখ। k এর ভ্যালু কত আছে, k এর ভ্যালু 40। x0 এর ভ্যালু কত, 2, k এর ভ্যালু কত 40, x0 কত 2, ই টু দি পাওয়ার কত মাইনাস আলফা টি, আলফার ভ্যালু কত পেলাম 0.25 বা 1/4, যাই বলিস একই ব্যাপার, তাতে কোনো সমস্যা আমাদের নেই, বরঞ্চ 0.25 লিখলেই মনে হয় বেটার হতো। যাই হোক, 2 মানে উপরে পাচ্ছি কত 80, 2 - 42, সরি 2 - 38, ই টু দি পাওয়ার মাইনাস 0.25 করে দিচ্ছি, 2 দিয়ে কাটছে, তার মানে 40 ডিভাইডেড বাই 1 মাইনাস কত, মাইনাস কি করে হলো? ও 2 প্লাস আছে, ঠিক আছে। তারপর 38 মানে হচ্ছে 19, ই টু দি পাওয়ার মাইনাস 0.25 টি। এবার আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশনটা বার করতে বলে, তার জন্য ফর্মুলা লাগবে। ঠিক আছে, তাহলে দিস বা 1 gives
the population size one gives the population size at any time t. এবার আমাকে বার করতে হবে পয়েন্ট অফ ইনফ্লেকশনে কখন মানে টাইমটা কি হবে। নাও the point of inflection occurs at t0 টাইমে অকার করছে এবং সে t0 টাইমের ফর্মুলাটা কি পেয়েছিলাম 1/r বা 1/α log ই বেস, কিন্তু সবসময় এখানে ই বেস করে করবি। কি ছিল বল তাড়াতাড়ি? k/x0 - 1 k/x0 - 1। এবার এখানে ভ্যালুগুলো বসা 1/α মানে 1/0.25। এবার এখানে তুই যদি 1/4 বসাস তাহলে সুবিধা হবে। লগ ই কে মানে কত? কে মানে 40, x0 মানে কত? 2। ফোর লগ 19। আমি কিচ্ছু এখানে ক্যালকুলেট করছি না, ডাইরেক্ট ওখানে বসাবো। তাহলে দেয়ার ফোর ফ্রম 1, তাহলে দেয়ার ফোর therefore from 1 the population size at the point of inflection t0 equals to 4 log 19। t0 equals to 4 log 19 আমরা কি পাচ্ছি? তাড়াতাড়ি বল। xt বা xt0 40/1 plus 19 e to the power মাইনাস কত আছে রে? 0.25t। 0.25t বসা। t এর মান কত? এই দেখ এখানে 1/4 রাখলেই ভালো হতো, তাই তো? 1/4ই কিন্তু ভালো হতো, এখানে সুন্দর অ্যান্সার বেরিয়ে যাবে। এটাকে 1/4ই কর তোরা। তাহলে কি 4 কেটে যাচ্ছে, তাহলে 40/19 লগ না 19 e টু দি পাওয়ার মাইনাস লগ ই বেস 19, যেটাকে আমরা লিখতে পারি কত? 19 × 19। হ্যাঁ, তাহলে 19 ইন্টু ই টু দি পাওয়ার কত? মানে 1/19 আসছে, মাইনাসটা যদি ভিতরে ঢুকে আসে তাহলে 1/19 হয়ে যাবে। এবং ই রয়েছে বেসে, আবার লগের বেসে ই রয়েছে, তার মানে 1/19। কোনো ক্যালকুলেশনের প্রয়োজনই পড়ছে না এখানে। সুন্দর অ্যান্সার বেরিয়ে গেল।
ঠিক আছে, তার মানে ওটাকে 0.25 না লিখলেই ভালো হবে, কারণ সে তো 1/4 দিয়ে ক্যালকুলেশন করলে সুবিধা হচ্ছে। ব্যাপার একই, 0.25 লিখিস আর 1/4 লিখিস, হয়েছে? বোঝা গেছে এটা? হ্যাঁ। আরেকটা problem ছিল, তাহলে এটা হচ্ছে তোর পয়েন্ট অফ ইনফ্লেকশনে আমাদের পপুলেশন সাইজ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ অল সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা 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 এখানে জয়েন করতে চাইবে এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো।